নমস্কার বন্ধুরা, আমি তনুজা। এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প থির বিজুরি, লিখেছেন সুবোধ ঘোষ। চিত্রা রায়ের স্বামী নিখিল রায়। লোকে বলে, হ্যাঁ তা তো বটেই, বিয়ে যখন হয়েছে তখন স্বামী না বলে আর উপায় কি। কিন্তু আসলে নিখিল রায় হলো একটা সাইফার। মাত্র 4 বছর হলো বিয়ে হয়েছে নিখিলের, আর বিয়ের মাত্র 1 মাস পরেই নিখিলের সঙ্গে চিত্রা যেদিন ধানবাদের কাছে এই কলোনিতে কেরানি কোয়ার্টার্সের এই ছোট বাড়িটার ভেতরে এসে ঢুকলো, সেদিন অবশ্য কলোনির সকলেই বলেছিল, হেড ক্লার্ক নিখিল রায়ের বউ এসেছে, বড় সুন্দর বউ। নিখিল রায়ের স্ত্রী বেশ সুন্দরী। সংবাদটা রটে যেতে বেশি দেরি হয়নি। অফিসেও কাজের ফাঁকে নানা মুখের খোশ গল্পের মধ্যে মাঝে মাঝে এই প্রসঙ্গটা ঝিলিক দিয়ে উঠত। বাস্তবিক সত্যি নিখিল রায় একটা বিদ্যুৎ নিয়ে এসেছে। আনলো কোথা থেকে? যারা জানে তারাই উত্তর দেয়, কলকাতা থেকে। কলকাতার দয়া তো খুব, এমন জিনিস এমনিতেই ছেড়ে দিল। এইসব তো ভাই দয়া টয়ার ব্যাপার নয়, এইসব হলো ভাগ্যের ব্যাপার। খুব ভাগ্যি করেছিল নিখিল রায়। সেদিন হেড ক্লার্ক নিখিল রায়ের ভাগ্যকে অফিসের খোশ গল্পগুলি হিংসে করলেও নিখিল রায়ের ভাগ্য তাতে একটুও বিচলিত হয়ে ওঠেনি। পথে বেড়াতে বের হতো নিখিল আর চিত্রা। যারা নিখিলকে চেনে কিন্তু চিত্রাকে কখনো দেখেনি, তারাও দেখেই বুঝে ফেলত এই সুন্দরী মহিলাই হলো হেড ক্লার্ক নিখিল রায়ের স্ত্রী। আর 2 মাস যেতে না যেতেই সারা কলোনিতে আর একটা সংবাদ রটে গেল খুব ভালো করেই, এবং তারপর কলোনি ছাড়িয়ে ধানবাদেরও নানা মহলে, আসরে, কোয়ার্টারে। বেশ সুন্দর গলা, খুব ভালো গান গাইতে পারে হরিনগর কলোনির এক নিখিল রায়ের স্ত্রী। কি নাম যেন ভদ্রমহিলার? যারা শুনেছে নাম তারাই উত্তর দেয়, নাম হলো চিত্রা রায়। গানের খ্যাতির সঙ্গে সঙ্গে চিত্রা রায় নামটাও খ্যাত হয়ে গেল। তারপর 4টি মাস যেতে না যেতে নানা জলসা ও সভা সমিতির আহ্বানে আসতে আসতে আর উদ্বোধন সঙ্গীত গাইতে গাইতে চিত্রা রায়ের মুখটা চিত্রিত হয়ে গেল ছেলে মহল আর মেয়ে মহল থেকে শুরু করে শিশু মহলের মনে মনে। পথে চিত্রা রায় যদি একাই বেড়াতে বের হয়, তবুও কেউ আর চিনতে ভুল করে না, উনি হলেন চিত্রা রায়, নিখিল রায়ের স্ত্রী চিত্রা রায়। সেদিন এইরকমই ছিল চিত্রা রায়ের পরিচয়। সেই পরিচয় নিখিলের নামের সঙ্গেই বাঁধা, কিন্তু 1 বছর যেতে না যেতেই উল্টে গেল সেই পরিচয়। সন্ধেবেলা মার্কেটের আলোয় ঝলমল একটা দোকানের ভেতরে এসে দাঁড়ায় চিত্রা। জিনিসের দাম নিয়ে দরদস্তুর করে চিত্রা, আর নিখিল দাঁড়িয়ে থাকে চিত্রার পাশে। দোকানের কাঁচের ওপর চিত্রা রায়ের সুন্দর চেহারার প্রতিচ্ছায়া ঝকমক করে। দোকানের ভেতরেই হোক আর দোকানের বাইরে পথের ওপরেই হোক, চিত্রাকে আর নিখিলকে দেখতে পেয়ে লোকের মুখে আলোচনা চলে। ওই ভদ্রলোক কে মশাই? ওই তো, উনি হলেন চিত্রা রায়ের স্বামী নিখিল রায়, সরকার অ্যান্ড সেনার হেড ক্লার্ক নিখিল রায়। 1 বছরের মধ্যে উল্টে গেল পরিচয়। চিত্রারই নামের ছায়ায় ঘুরে বেড়ায় নিখিলের নাম। চিত্রাই হলো আসল অস্তিত্ব, আর তার পাশে আছে নিখিল। চিত্রার নামের গৌরবী মানুষ করে রেখেছে নিখিলকে। তবু তো মানুষ হয়েই ছিল, আর চিত্রার পাশেই ছিল নিখিল। কিন্তু 1 বছর আগের সেই পরিচয়ও একেবারে অন্যরকম হয়ে গেল আর 3 বছরের মধ্যে। তাই তো আজ লোকে বলে নিখিল রায় একটা সাইফার। চিত্রার পাশে আর নেই নিখিল, এখন চিত্রার পিছনে পড়ে গিয়েছে নিখিল। সিনেমা দেখতে, বেড়াতে, সভা সমিতিতে বা মার্কেটে, যেখানে যখন যায় চিত্রা তখন নিখিল তার সঙ্গে সঙ্গেই থাকে, কিন্তু পেছনে। নিখিলের সঙ্গে যখন কথা বলে চিত্রা, তখন পেছনে মুখ ফিরিয়ে তাকাবারও কোনো দরকার হয় না চিত্রার। চিত্রা যেন তার সম্মুখের পথের বাতাসকে উদ্দেশ্য করেই কথা বলে। সঙ্গে টাকা এনেছে তো? ঠিক শুনতে পায় নিখিল। শুনতে একটু ভুলও হয় না, সঙ্গে সঙ্গে উত্তর দেয়,
এনেছি। এতদিনে ধানবাদের কাছে এই হরিনগরে এসে 4 বছরের মধ্যেই চিত্রা তার জীবনে সম্মুখের পথ একেবারে অবাধ করে নিয়েছে। অথচ 4 বছর আগে একদিন এক সকালবেলায় হরিনগর কলোনির সব বাড়ির জানলাগুলিতে থরে থরে সাজানো কৌতূহলী চক্ষুগুলো দেখতে পেয়েছিল হেড ক্লার্ক নিখিল চলেছে আগে আগে, আর তার পেছনে মাথা হেঁট করে আস্তে আস্তে হেঁটে চলেছে বড় সুন্দর ও শান্ত আর একটু গম্ভীর একটি মুখ নিয়ে একটি বউ। আর আজ আর সেই বউয়ের মুখটি দেখতে ঠিক সেই রকম শান্ত তো নয়, আর সেই একটু গম্ভীরতার একটুও আজ আর নেই। বউয়ের মাথার কাপড় যেন এই 4 বছরের মধ্যেই কোন এক ঝড়ের ঝাপটা লেগে খসে পড়ে গিয়েছে ঘাড়ের ওপর। পড়েছে তো পড়েই গিয়েছে, আর উঠতে পারছে না। আজ চিত্রারাই চলে আগে আগে আর নিখিল পেছনে। পেছনে হোক, তবু তো চিত্রার সঙ্গেই আছে নিখিল। তবে লোকে বলে কেন একেবারে সাইফার হয়ে গিয়েছে নিখিল? লোকে বুঝতে একটু ভুল করেছে, সামান্য একটু বাড়িয়ে বলেছে। সত্যি কথা হলো সাইফার হয়ে যেতে চলেছে নিখিল। আর আজ অফিস যাবার সময় যখন চিত্রার হাত থেকে একটা চিঠি স্বচ্ছন্দে হাত বাড়িয়ে নিয়েছে নিখিল, তখন আর কোনো সন্দেহ নেই যে এইবার সত্যিই সাইফার হয়ে যাবে নিখিল। অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে প্রতিদিনের নিয়মের মতো চিত্রার কাছে এসে দাঁড়ায় নিখিল। তাহলে আসি? চিত্রা বলে, শোনো। খামে বন্ধ একখানা চিঠি রয়েছে চিত্রার হাতে, হয়তো পোস্ট করতে হবে এই চিঠি। নিখিল বলে, চিঠি পোস্ট করতে হবে? চিত্রা, না। নিখিল, তবে? হাত কাঁপে না চিত্রার, বোধহয় মনও কাঁপে না, শুধু অন্যমনস্কের মতো অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবে। তারপরেই প্রশ্ন করে, ভুল করবে না তো? নিখিল, ভুল হবে কেন? কি এমন কঠিন কাজ করতে বলছে যে ভুল হবে? চিত্রা, তবে শোনো। বলতে গিয়ে চিত্রার গলার স্বর একটুও কাঁপে না। নির্দেশের প্রতীক্ষায় ব্যগ্রভাবেই চিত্রার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে নিখিল। কিন্তু চিত্রা তাকায় না নিখিলের মুখের দিকে। কিন্তু তাতে কি হয়েছে? এটা নতুন কিছু নয়। আজ 4 বছরের মধ্যে এই ঘরের ভেতর কদিনই বা নিখিলের মুখের দিকে তাকিয়েছে চিত্রা? আর তার জন্য কোনো দুঃখ ও দুশ্চিন্তা জাগেনি নিখিলেরও মনে। আজ নতুন করে হঠাৎ জাগবারও কথা নয়। চিত্রা বলে, তোমাকে বিশ্বাস করি বলেই বলছি। নিখিল হাসে, আমাকে বিশ্বাস করবে না তো কাকে করবে? নিখিল একটু আশ্চর্যই হয়। আজ একেবারে এরকম নতুন একটা প্রশ্ন কেন করছে চিত্রা? আজ পর্যন্ত তার ব্যবহারে এমন কোনো ভুলকে দেখতে পেয়েছে চিত্রা যার জন্য বিশ্বাসের কোনো কথা উঠতে পারে? মনে তো পড়ে না নিখিলের। কখনো একটা প্রতিবাদ করে, কোনো অভিযোগ করে, কিংবা কোনো কথায় উত্তর দিতে একটু দেরি করে চিত্রার মনে কষ্ট দিয়েছে নিখিল। চিত্রা বলে, তবে এই চিঠিটা নিয়ে বলতে গিয়ে কেন জানি চুপ করে যায় চিত্রা। বিদ্যুৎ খেলে যায় যে সুন্দর চোখের দৃষ্টিতে, সেই চোখ দুটো যেন হঠাৎ একটা ছায়ায় ঢাকা পড়ে যায়। কিন্তু তারপরেই আর কিছু নয়, ঝকঝক করে চিত্রার চোখ দুটো। চিত্রা বলে, এই চিঠিটা নিয়ে গিয়ে মিস্টার সরকারের হাতে দিতে হবে। নিখিল, দেব। চিত্রা, মিস্টার সরকারের টেবিলের উপর ফেলে রেখে আসলে চলবে না। নিখিল, না, তার হাতেই দেব। চিঠি নিয়ে চলে গেল নিখিল। এইবার আর বেশি দেরি হবে না। বোধহয় আজ সন্ধে ফুরোতে না ফুরোতে সত্যিই সাইফার হয়ে যাবে নিখিল। প্রস্তুত হয় চিত্রা। সন্ধে আসতেই বা আর কতক্ষণ। চিঠি নিয়ে চলে গিয়েছে নিখিল। আর চিত্রা জানে ও চিঠি খুলে পড়বার জন্য মনে একটু কৌতূহলও জাগবে, সেরকম কোনো সন্দেহের বস্তু দিয়ে তৈরিই নয় লোকটা। আর যদি কৌতূহল হয় আর চিঠিটা পড়ে নিখিল, তবুও কি কিছু বুঝবে বা মনে করতে পারবে ওই মানুষ? কখনোই না। ভেবে দেখলাম, আপনি আমার আপনজনের চেয়েও বেশি, আমি যাব। এইটুকু পড়ে কি বা বুঝবে? আর বুঝেই বা কি করতে পারে নিখিল?
এতদিন ধরে সবই দু চোখে দেখেও যে কিছু বোঝেনি, সে আর ওই সামান্য কয়েকটা লেখা কথা পড়ে আর কি বুঝবে? আর বুঝলেই বা, নিখিল চিত্রার সম্মুখ পথের বাধাই যে নয়, বাধা না হয়ে সে ধন্য হয়ে আছে। বাধা দেবে না নিখিল, বাধা দিতে জানে না নিখিল। নিঃশব্দে স্থির হয়ে ঘরের ভেতর একা দাঁড়িয়ে ভাবতে ভাবতে ঝকঝক করে চিত্রার চোখ। দুরন্ত বিদ্যুতের জ্বালার মতো সেই বেদনাটাই মনের ভেতর ছটফট করে ওঠে। 4 বছর আগে হঠাৎ বাড়ির লোকের এক নিষ্ঠুর ঝোঁক আর সদিচ্ছার আঘাতে যেদিন চূর্ণ হয়ে গেল তার মনের স্বপ্ন, সেই দিনটার কথা আজও জ্বলছে তার মনের মধ্যে। সেদিনের আক্ষেপ আর ঘৃণা একসঙ্গে মিলে যে ক্ষত সৃষ্টি করেছিল তার জীবনের একমাত্র একটা কল্পনার বুকে। সেই ক্ষতের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্যই অশান্ত হয়ে রয়েছে জীবন। কে বলেছিল ওরকম না বলে কয়ে আর হঠাৎ করে বেঁধে একটা বিয়ে দিয়ে দিতে? কি দরকার ছিল? আর যদি বিয়েই দেওয়া হলো, তবে চিত্রার মতো মেয়ের জন্য পৃথিবীতে কি আর কোনো মানুষ ছিল না? যেন আড়ালে আড়ালে হঠাৎ একটা ষড়যন্ত্র এঁটে ফেললেন জ্যাঠামশাই আর জ্যাঠাইমা। একটি বারের মতো একটি কথাতেও কোনো আভাস দিলেন না যে বাপ মা মরা মেয়েকে পার করে দেবার জন্য তারা একটা ব্যবস্থা করে ফেলেছেন। যদি বিয়ের পিঁড়িতে বসবার 1 মিনিট আগেও বুঝতে পারত চিত্রা ধানবাদের কাছে এক দেশি কোম্পানির এক ক্লার্ক এসেছেন বরের সাজ পরে, তবে পৃথিবীতে কারো সাধ্য ছিল না যে চিত্রাকেই পিঁড়ির ওপর বসিয়ে দিতে পারে। সেই দিনই সেই মুহূর্তে জ্যাঠামশাইয়ের সব চক্রান্তের উৎসব ভেঙে দিত চিত্রা, যেমন করেই হোক। সেই সন্ধ্যাতে লগ্ন ঘনিয়ে আসবার একটু আগে বরং মিথ্যে কথাই বলেছিলেন জ্যাঠাইমা। ছেলে নাকি খুব ভালো ছেলে, যে শুনেছে এই সম্বন্ধের কথা সেই নাকি খুশি হয়েছে। চিত্রা জানে কেন এমন কাণ্ড করলেন জ্যাঠামশাই জ্যাঠাইমা আর সকলেই। লোকের অভিযোগ শুনতে শুনতে আর ভয় পেয়ে পেয়ে এরকম একটা ষড়যন্ত্র করে ফেললেন জ্যাঠামশাই। এই মেয়েকে বেশি দিন ঘরে বসে রাখবেন না ধীরেনবাবু। বন্ধুদের আর প্রতিবেশীদের এই অভিযোগের ভয়েই সাড়া হয়ে গেলেন জ্যাঠামশাই আর জ্যাঠাইমা। তারা যদি বিয়ে দেবার জন্য ব্যস্ত না হয়ে উঠতেন তবে কোনো ক্ষতি হতো না কারো, জ্যাঠামশাইয়ের না, প্রতিবেশীদেরও আর আত্মীয়দেরও না, আর চিত্রারও না। চিত্রা নিজের পৃথিবীতে খুঁজে নিত তার জীবনের সঙ্গী। বেশি খুঁজতে হতো না চিত্রাকে। পারুল আর প্রীতির মতো মেয়ে যখন নিজের চেষ্টায় মনের মতো সঙ্গী খুঁজে নিতে পেরেছিল, তখন চিত্রাই বা পারত না কেন? কিন্তু চিত্রার মনের আশা ও কল্পনাগুলিকে সেটুকু সুযোগও দিলেন না জ্যাঠামশাই। সুযোগ বড় বেশি করেই আসছিল, তাই তো দুশ্চিন্তিত হয়ে পড়লেন জ্যাঠামশাই। অদ্ভুত মন ওদের। চিত্রার বাক্স নানা রকম স্বনামী আর বেনামি চিঠিতে ভরে উঠল যে। শুনতে পেয়ে আর জানতে পেরে আতঙ্কিত হলেন জ্যাঠাইমা। কিন্তু সে কি চিত্রার অপরাধ? চিত্রা কি জীবনে কোনোদিনও চেয়েছিল এইসব চিঠি? চিত্রার সুন্দর মুখ দেখে মানুষ যদি পাগল হয়ে যায়, সে দোষ চিত্রার নয়, বরং জেনে নিশ্চিত হওয়াই উচিত ছিল জ্যাঠাইমার কোনো চিঠিরই উত্তর দেয়নি চিত্রা। কারণ চিঠিদাতাদের কাউকেই একটা মানুষ বলে মনে করতে পারেনি চিত্রা। বিয়ের পর হরিনগরের এই কলোনিতে প্রথমে এসে চুপ করে বসে ভাবতে ভাবতে একদিন হেসেই ফেলেছিল চিত্রা। সেই সব চিঠির মানুষগুলো যে এই হেড ক্লার্ক ভদ্রলোকটির চেয়ে অনেক অনেক বড় মানুষ, আজ তারা হয়তো মুখ টিপে হাসছে। শুনে অবাক হয়ে গিয়েছে পারুল আর প্রীতি। শেষে এটা কি কাণ্ড করে বসল চিত্রা? সন্দীপের মতো এত গুণের রূপের ও টাকার মানুষ, এত বড় একজন চিফ অফিসারের ব্যাকুলতাও যে চিত্রার মন টলাতে পারেনি। সেই চিত্রা বিয়ে করেছে এক দেশি কোম্পানির বড় কেরানিকে, যার মাইনে 200 টাকা। প্রেম হলে না হয় বোঝা যেত, কিন্তু প্রীতি আর পারুল জানে চিত্রা কি সেই মেয়ে যে প্রেমের আবেগে কাঙালের গলায় মালা দেবে, যে সে একটা লোকের মুখ দেখে মনে প্রেম জাগবে, এমন মনই করেনি চিত্রা। 4 বছর আগে চিত্রা জীবনের আকাঙ্ক্ষা যে ব্যথা পেয়েছিল, সেই ব্যথা মিটে যেতে পারেনি এক মুহূর্তের মতো, বরং দিন দিন আরও অস্থির, আরও মত্ত, আরও দুঃসাহসে শানিত করে তুলেছে চিত্রার সংকল্প। জীবনে কী চেয়েছিল চিত্রা? আজ এখন নিজের মনকে পরীক্ষা করলে
আর স্মৃতি সন্ধান করলে ঠিক বুঝতে পারবে না চিত্রা বিয়ের আগে কী ধরনের সুখী জীবন কামনা করেছিল চিত্রা। আজ শুধু মনে হয় এই কলোনিরই মালিক সরকার অ্যান্ড সিনহা কোম্পানির 12 আনা সত্ত্বের অধিকারী বিনায়ক সরকারের মতো মানুষের পাশে যদি ঠাঁই পাওয়া যেত তবে ধন্য হতো আর সুখী হতো চিত্রার জীবন। তবে কি বিনায়ক সরকারের টাকার পুঁজির পরিচয় জানতে পেরে মুগ্ধ হয়ে গিয়েছে চিত্রা? না, ঠিক টাকার জন্য তো নয়। বিনায়ক সরকারের চেয়ে বেশি টাকার মানুষ কি ধানবাদের এই বিরাট কয়লা আর শিল্প রাজ্যের কোনো অট্টালিকার মধ্যে নেই? টাকার জন্য নয়। বিনায়ক সরকার শুধু টাকার জন্যই বড় মানুষ নয়। বিনায়ক সরকার বড় সুন্দর ও বড় উজ্জ্বল এক বড় জীবনের মানুষ। ওই রকমই এক জীবনের আলো হাসি ও উল্লাসের মধ্যে দাঁড়াবার জন্য চিত্রার মন স্বপ্ন দেখে এসেছে। নইলে বড় মানুষ তো কত রকমেরই আছে, কিন্তু বিনায়ক সরকারের মতো মানুষ পৃথিবীতে আর কোথাও আছে কি না জানে না চিত্রা। আজ মনে হয় এই মানুষটি তার প্রসন্ন জীবনের সকল দীপ্তি নিয়ে এইখানে যেন চিত্রার প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। সরকার অ্যান্ড সিনহার 12 আনা মালিক, এতগুলো ফ্যাক্টরি যার দৌলত সৃষ্টি করেছে দিন রাত, সেই মানুষও স্পষ্ট মুখ খুলেই মনের বেদনা প্রকাশ করেছে চিত্রারই কাছে। এইসব দৌলতই সার্থক হতো যদি চিত্রার মতো মেয়ের ভালোবাসার একটু ছোঁয়া লাগতো তার জীবনে। তাই জীবনে যাকে দেখে আর যার মুখের হাসি আর ভাষা শুনে প্রথম মুগ্ধ হয়েছে চিত্রা, তারই কাছে চিঠি দিল এই প্রথম। বিনায়কের সঙ্গে অন্তরঙ্গ হবার পরেও 3টি বছর কেটে গিয়েছে, কিন্তু বিনায়কের আহ্বানে এত স্পষ্ট ভাষায় সাড়া দিতে পারল চিত্রা এই প্রথম। চিঠি দিতে হাত কাঁপবার কথা নয়, চিত্রার হাতের সব দ্বিধা ও ভীরুতা মুছে গিয়েছে অনেকদিন আগেই। বিনায়কের গাড়ি আসবার আগে যে হাত দিয়ে নিজেকে এতদিন সাজিয়ে এসেছে চিত্রা, সে হাত আজ একটা চিঠি দিতে কাঁপবে কেন? শুধু একবার নিঃশ্বাসটা কেমনতর হয়ে গিয়েছিল, কিন্তু কেন, কিসের জন্য চিত্রা নিজেই জানে না কেন। নিশ্চয়ই নিখিলের কথা ভেবে নয়। যে নিখিল চিত্রা জীবনে একটা অস্তিত্বই নয়, বোধহয় বিনায়কের কথাই ভেবে। স্ত্রী আছে বিনায়কের, বিবাহিতা স্ত্রী। সেই স্ত্রীকে বর্জন করবার সাধ্য নেই বিনায়কের। বিনায়কই বলেছে এইখানেই তার জীবনের দুঃখ একটু জটিল ও গ্রন্থিল হয়ে গিয়েছে। বিনায়কের স্ত্রী মৃদুলা সরকার জীবনে স্বামী ছাড়া আর কিছু বোঝে না। সে এক অদ্ভুত বিস্ময়ের নারী। 10 বছর হলো বিয়ে হয়েছে বিনায়কের ইউরোপ থেকে ফিরে আসার পরে। বোম্বাইয়ের এক হোটেলে প্রথম দেখা হয়েছিল বিনায়কের সঙ্গে মৃদুলার। সেই যে দেখা, সেই দেখায় মৃদুলার জীবনের পরিণাম রচনা করে দিল। মৃদুলার ভালোবাসা বুঝতে সেদিন যদি ভুল করত বিনায়ক, তবে আজ আর পৃথিবীতে থাকতো না মৃদুলা। এই কাহিনী নিজেই চিত্রার কাছে অকপটভাবে বলতে কোনো কুণ্ঠা হয়নি বিনায়কের। মৃদুলা নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসার সম্পদ বলে মনে করে বিনায়ককে। সেই মৃদুলাকে অস্বীকার করবার মতো শক্তি নেই, আর সেরকম নির্মম হবার মতো শক্তি নেই বিনায়কের। তাই বিনায়কের সেই ইচ্ছাই ভালো। বিনায়কের ইচ্ছায় জীবনে বরণ করে নিতে আজ আর মনের মধ্যে কোনো কুণ্ঠা নেই চিত্রার। বিনায়কের শুধু একজন আপনজন হয়ে যাবে চিত্রা। চিত্রার যে হাত কতবার কত আগ্রহে ধরবার জন্য হাত বাড়িয়েছে বিনায়ক, চিত্রার সেই হাত আজ শেষ কোণঠা চিরকালের মতো দূরে ছড়ে ফেলবার জন্য সংকল্পে কঠিন হয়ে উঠেছে। নিখিল আছে, চিত্রার স্বামী নিখিল। নিখিল থাকবে ঠিক যেমনভাবে সুখী মন নিয়ে আর ধন্য হয়ে সে আছে। চিত্রার পেছনে পেছনে থাকতে হয় নিখিলকে। এই বৃথা সাথীপনার মিথ্যা স্পষ্ট করে এই মিথ্যে করে দেওয়া ভালো। আর সঙ্গে সঙ্গে বস্তুহীন ছায়ার মতো মানুষটাকে পিছনে পিছনে আসতে দিয়ে লাভ কি? যে মানুষকে সঙ্গে নিয়ে কোথাও গিয়ে দাঁড়ালে কোনো গর্বের আনন্দ নেই, সেই মানুষকে একটা ছায়ার মতো সঙ্গে রেখে লাভ কি? এইভাবেই আজ একেবারে সাইফার হয়ে যেতে চলেছে নিখিল। অফিসের নানা মুখের খোশ গল্প আজকাল উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থার জন্য দায়ী স্বয়ং নিখিল রায়। একটা বিশ্বাসী নির্বোধ, স্বচক্ষে সব দেখেও এতদিনে সাবধান হতে পারল না। তাই তো স্বামী হয়েও সাইফার হয়ে গিয়েছে নিখিল।
বড় সাহেব বিনয় সরকারের চকচকে টুলারের পেছনের সিটে যদি চুপ করে বসে থাকে স্বামী নিখিল রায়, আর স্ত্রী চিত্রা রায় বসে থাকেন সামনের সিটে বড় সাহেবের পাশে, তবে কি এ সন্দেহ না করে থাকতে পারে হরিনগর কলোনির সাধারণ ভদ্রলোক আর অফিসের সাধারণ কেরানির দল? বাধা? কে বাধা দেবে চিত্রাকে? বাধা দেওয়া যার কথা সেই যে সবচেয়ে বেশি বাধ্য। সরকার অ্যান্ড সিনার হেড ক্লার্ক নিখিল রায় যেন স্ত্রী গরবেই গরবী হয়ে রয়েছেন। ভগবান জানে লোকটার চোখ কী ধাতুতে তৈরি, আর মনটাই বা কী রকমের প্রশান্ত মহাসাগর। 4 বছরের মধ্যে কেরানির বউ হয়ে যে নারী একটু গম্ভীর মুখ নিয়ে অথচ শান্তভাবেই এসেছিল এই কলোনির একটি টালি ছাওয়া চালের ক্ষুদ্র গৃহে, সেই নারী এই রাজ্যের যত চোখ বিস্ময়ে ধাঁধিয়ে দিয়ে সরকার অ্যান্ড সিনার বড় সাহেবের পাশে রাজেশ্বরীর মতো বসে থাকে। চকচকে টুলারের ইঞ্জিনের গুরুগঞ্জন ছাপিয়ে ওঠে চিত্রার মুখের হাসি ফোয়ারার কলনাদ। সরকার ভিলার ফটকে ইউক্যালিপটাসের ছায়া থেকে সোজা নীল পরেশনাথের পায়ের কাছে তোপচাচির লেক পর্যন্ত বিনয়কে টুলার চিত্রার মুখের মিষ্টি কলরব বুকে নিয়ে ছুটে যায় আর আসে। পিছনের সিটে বসে নিখিলও মাঝে মাঝে হেসে ওঠে। অফিসের নানা মুখে নানা খোশ গল্প মাঝে মাঝে নানা ধিক্কারেও তিক্ত হয়ে ওঠে। মেয়েটার আর দোষ কি? এরকম বেকুবের হাতে পড়লে সব মেয়েই ওরকম হয়ে যায়। অফিসের মধ্যেই একজন মাদ্রাজি কেরানির সঙ্গে একজন বাঙালি কেরানির একদিন হাতাহাতি হয়ে গেল। মাদ্রাজি কেরানি বলেছিল, বাঙালিরাই এরকম হয়। এই ধরনের মাত্র একটা কথা সহ্য করতে না পেরে টেম্পোরারি মহিম সেই মাদ্রাজের সঙ্গে সেদিন যে মারামারি কাণ্ড করে বসল, সেটা সচক্ষে দেখেও আর কারণটা বুঝতে পেরেও হেড ক্লার্ক নিখিলের মনে কোনো উত্তাপ জাগেনি। কথাগুলো যেন কথাই নয়, একেবারে বাজে মিথ্যা ও কুৎসিত কতগুলো ছোট কল্পনার আক্রোশ, যত ছোট মনের পরিচয়। নিখিলি যখন এসব চায় তখন কে আর বাধা দেবে চিত্রার মতো মেয়েকে? চোখে যার বিদ্যুৎ খেলে আর শাড়ি পরার আর বেনি বাঁধবার ভঙ্গিতে ফ্যাশন উতলে পড়ে। হরিনগর কলোনির সকলের চক্ষুতে ভৎসনা জাগিয়ে দিয়েছে চিত্রা নামে এক নারীর এই ভয়ানক অভ্যুত্থান। কিন্তু কোনো তিক্ততা বিরাগ ও ভৎসনা নেই, শুধু একজনের চোখে, চিত্রার স্বামী নিখিল রায়ের চোখে। লোকে আলোচনা করে, অফিসে নানা মুখে একটা হতভম্ব অবস্থাও মাঝে মাঝে ফুটে ওঠে। এরকম হয়ে গেল কেন নিখিল রায়? কোনো রকম প্রমোশন বা লিফটও তো পাচ্ছে না নিখিল। সরকার অ্যান্ড সিনার 12 আনা প্রভু বিনায়ক সরকার যদি ইচ্ছে করেন তবে নিখিলকে এই অফিসের অন্তত সুপারিনটেন্ডেন্ট করে দিতে পারেন, কিন্তু সেরকম কিছুর আজ আভাসও তো পাওয়া যায় না। তাই টেম্পোরারি মহিম বলে সব দোষ ওই ভয়ঙ্কর বড় সাহেবটির। এই রকম কীর্তি করা ওর অভ্যেস আছে, অনেক করেছেন, আপনারা কোনো খবর রাখেন না। সত্যিই কেউ খবর রাখে না। টেম্পোরারি মহিম কোথা থেকে এত খবর জানলো কে জানে, হয়তো একেবারে বাজে কথা। ছাঁটাইয়ের লিস্টে নাম চড়েছে বলে রাগের মাথায় যাতা বলছে মহিম। মহিম বলে ওদের যে একটা ক্লাব আছে, আর সেই ক্লাবে কি হয় সে খবর আপনারা কেউ জানেন না। তা কেউ জানে না ঠিকই, ক্লাব আছে মাত্র এইটুকু সকলেই জানে। মহিম বলে কারা সেখানে আসে তাও আপনারা কিছু জানেন না। আসে কত বড় লোক এইটুকু সকলেই জানে। পায়ে হাঁটা মানুষ সেখানে কখনো আসে না, আসতে পারে না, আসবার নিয়মও নেই। মহিম বলে কতগুলো হোমরা চোমরা অফিসার আসে, আর আসে কতগুলো সাহেব আর কতগুলো লেডি, আর পিপে পিপে মদ। থামো থামো মহিম, বড় বেশি রং চড়াচ্ছ তুমি। মহিম বলে আমি সত্যি কথা বলছি কি না সেটা নিখিলবাবুই জানেন, তিনি সেখানে সস্ত্রী ঘুরে এসেছেন কয়েকবার। সকলে চমকে ওঠে আর বুঝতে পারে আসল দোষ তাহলে নিখিলেরই। কিন্তু যার জীবনের পরিণাম নিয়ে এত আলোচনা, সেই চিত্রা রায়ের মন এইসব খুঁটিনাটির আর বিচারের অনেক উপরে চলে গিয়েছে। আজও তো ভুলে যায়নি চিত্রা সেই একটা ঘটনার কথা। বিয়ের 5 মাস আগে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল চিত্রা জ্যাঠাইমার বোন জয়া মাসিমার সঙ্গে। লেবংয়ের মাঠে চিত্রাকে দেখতে পেয়ে অপলক চোখে তাকিয়েছিল কোনো এক স্টেটের রাজকুমার। আর সত্যি
এক ভদ্রমহিলা এসে জয়া মাসিমাকে ইংরাজি ভাষায় জিজ্ঞাসা করেছিলেন, ওই মেয়ের বাপ কোন স্টেটের চিফ। এই পৃথিবীর এক স্টেটের রাজকুমারী বলে মনে হয়েছিল যে মেয়েকে, সেই মেয়ের শাড়ি পরা স্টাইল দেখেই ভয় পেয়ে গেলেন জ্যাঠামশাই। সেই মেয়ের মনের স্টাইলের কোনো খবর নিলেন না। খবর নিলে বুঝতে পারতেন জ্যাঠামশাই, চিত্রাকে এভাবে একজন চেয়ে লোকের হাতে ধরিয়ে দেওয়া কি ভয়ানক নিষ্ঠুরতা। সেই নিষ্ঠুরতাকে ক্ষমা করতে পারেনি চিত্রা। সেই চক্রান্তের দান নিখিল রায় নামে এই ভদ্রলোকটিকে জীবনে আপন বলে মনে মনে গ্রহণ করতে পারেনি চিত্রা। আর এই জন্য মনে কোনো দুঃখ নেই চিত্রার। আর দেখে আরও সুখী হয়েছে চিত্রা, এই ভদ্রলোকের মনেও কোনো দুঃখ নেই। চিত্রা ডাক দেওয়া মাত্র কাছে এসে দাঁড়ায়, বলা মাত্র চলে যায়, আর আসতে বললেই সঙ্গে আসে নিখিল। স্বামী নামে পরিচিত এই মানুষটিকে একদিনের জন্য একটি রূঢ় কথা বলতে হয়নি চিত্রার। ভদ্রলোকই সে সুযোগ দেননি চিত্রাকে। নিখিল যেন চিত্রার নীরব চিন্তার বেদনাগুলিকেও শুনতে পায়, এমনই প্রখর তার কান। ভোরে টালি ছাওয়া চালের ক্ষুদ্রকায় এই বাড়ির ভেতর বারান্দায় চেয়ারের ওপর বসে আর সামনে ছোট টেবিলের ওপর এক পেয়ালা চা রেখে যখন চুপ করে বসে থাকে চিত্রা, তখন যেন ঘরের ভেতরে থেকেও চিত্রার চোখ দুটোকে দেখতে পায় নিখিল। চিত্রার চোখ দুটো যেন উদাস হয়ে কুয়োতলার পেয়ারা গাছটার ছায়ার দিকে তাকিয়ে আছে। ঘরের ভেতর থেকে বের হয়ে এসে দেখতেও পায় নিখিল। তার ধারণা মিথ্যে নয়, চিত্রা চা জুড়িয়ে যাচ্ছে, কিন্তু চায়ের কাপের দিকে চোখ নেই চিত্রার। অন্যমনা হয়ে কি যেন ভাবছে চিত্রা। নিখিল আর তার নিজেরই হাতের চায়ের কাপে চুমুক দিতে পারে না। তোমার চা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। নিখিলের কথায় চিত্রা স্তব্ধ হাতটার শুধু চমক ভাঙে। চায়ের কাপ হাতে তুলে নেয় চিত্রা, কিন্তু একজন যে হঠাৎ এসে চা খাওয়ার কথা স্মরণ করিয়ে দিল, সেটা চিত্রা বুঝতেও পারে কিনা সন্দেহ। নিখিলের মুখের দিকে তাকায় না চিত্রা। একটা কথা বলবার জন্য কোনো সাড়া জাগে না চিত্রার দুই ঠোঁটে। রক্ত গোলাপের আভা দিয়ে আঁকা দুই ঠোঁট। এক একদিন মাঝরাতে নিজের ছোট ঘর থেকে ব্যস্তভাবে চিত্রার ঘরে ঢোকে নিখিল। ঘুমিয়ে আছে চিত্রা, কিন্তু যেন একটা দুঃখের স্বপ্ন দেখে বিড়বিড় করছে চিত্রা। অস্পষ্ট সেই স্বপ্নাতুর ভাষার মধ্যে যেন অভিমানের মতো একটা বেদনা বিড়বিড় করে। পাখা হাতে নিয়ে ঘুমন্ত চিত্রার মাথায় কিছুক্ষণ বাতাস দিয়ে চলে যায় নিখিল। পরদিন কথায় কথায় নিখিল তার মনের উদ্বেগ প্রকাশ না করে দিয়ে পারে না। কাল ঘুমের মধ্যে তুমি বড় কষ্ট পেয়েছ। চুপ করে থাকে চিত্রা, কোনো উত্তর দেয় না। আর নিখিলের মুখে এই ধরনের কথাগুলো শুনতে ভালোও লাগে না। বোধহয় স্বপ্নের কথাগুলি মনে পড়ে যায় তাই। যেন ঘুমের মধ্যেই বড় স্পষ্ট করে দেখতে পায় চিত্রা, নিজেকে আর নিজের মনটাকেও। শাড়িতে আর বেনিতে স্টাইল আছে, মনের শখ স্বাদ আর কল্পনাগুলির মধ্যেও স্টাইল আছে, কিন্তু এই স্টাইলগুলি কি তার জীবনের একমাত্র কাম্য ছিল? বোধ হয় না। ঘুমের মধ্যেই নিজের সাদা মাটা মনটাকে যেন দেখতে পায় চিত্রা, আর বুঝতে পারে মনের মতো স্বামীর গর্বে গরবিনী হবার একটা আকাঙ্ক্ষা শুধু পড়ে আছে সেখানে। সে আকাঙ্ক্ষা পাথর চাপা পড়ে এখনো রয়েই গিয়েছে তার পাঁজরের আড়ালে এক কোণে। নিখিলের কথা শুনে চুপ করে থাকে চিত্রা। বলতে ইচ্ছে করলেও বলে না। আমার স্বপ্নের খোঁজ নেবার জন্য তোমার আবার এত গরজ কেন? স্বামীর পরিচয় চিত্রা জীবনে কোনো গর্ব আনেনি, আনবেও না কোনো দিন। তার জীবনের এই শূন্যতা একটা চিরকেলের শ্মশানের মতো মনের মধ্যে চলত। যদি বিনায়ক সরকারের সঙ্গে দেখা না হতো একদিন এক গানের সভায়। চিত্রা জানে ভাগ্য তাকে অন্তত এইটুকু কৃপা করেছে, অন্তত এইটুকু গর্ব এনে দিয়েছে চিত্রার মনে। বিনায়কের মতো মানুষও দুঃখ পায় মনে মনে চিত্রার মতো মেয়েকে জীবন সঙ্গিনী করতে পারেনি বলে। গর্ব তো বটেই। মৃদুলা সরকারের মতো লেডি যার স্ত্রী, সেই বিনায়কও আজ চিত্রাকে পাশে নিয়ে ইউক্যালিপটাসের ছায়ায় দাঁড়াতে পারলে সুখী হয়ে যায়। হরিনগর কলোনিতে এসে 4 বছরের মধ্যেই চিত্রার চোখের বিদ্যুৎ জয়ী হয়েছে। যে মানুষকে দেখে হাজার মানুষ প্রতিদিন সেলাম, আদাব ও নমস্তে জানায়, যে মানুষের মুখের দিকে অনেক লেডি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, যে মানুষের সঙ্গে সস্ত্রীক অন্তরঙ্গ হবার জন্য অনেক কন্ট্রাক্টর অনেক চেষ্টা করে, সেই মানুষ,
সেই বিনায়ক সরকার শুধু বলে, এইবার শুধু তুমি আর আমি চিত্রা, আর কেউ নয়। মাঝে মাঝে আলো আর ধোঁয়ার ভিড় থেকে একটু দূরে সরে গিয়ে শালবনের কিনারায় ছোট্ট একটি জলস্রোতের কাছে। হ্যাঁ, তাই হবে। তাই বিনায়কের চিঠির উত্তর দিয়েছে চিত্রা। অনেকবার এই আহ্বানের ভাষা বুকে লুকিয়ে নিয়ে চিত্রার কাছে এসেছে বিনায়কের অনেক চিঠি। আজ প্রথম উত্তর দিল চিত্রা, কারণ চিত্রার মনে আর কোনো প্রশ্ন নেই। সন্ধ্যার জন্য বিকেল থেকেই প্রস্তুত হয়েছিল চিত্রা, আর সন্ধে হওয়ার আগেই বিনায়কের কাছ থেকে চিঠির উত্তর নিয়ে অফিস থেকে বাসায় ফিরল নিখিল। জানিয়েছে বিনায়ক, সুখী হলাম চিঠি পেয়ে। আজ আমার সরকার অ্যান্ড সিনার্স সিলভার জুবিলি, কিন্তু তুমি বুঝবে চিত্রা, আজ আমার জীবনেরই এক তৃপ্তির জুবিলি। কারণ চিঠিতে তোমার মন চিনতে পারলাম এই প্রথম। গাড়ি যাবে। চিঠি পড়ার পর চিত্রার চোখে পড়ে নিখিলের হাতে আর একটা চিঠি রয়েছে, সোনালি অক্ষরে ছাপানো একটি কার্ড। চিত্রা, ওটা কি? নিখিল, নেমন্তন্নর কার্ড। চিত্রা, কার নেমন্তন্ন? নিখিল, মিস্টার ও মিসেস নিখিল রায়। চিত্রা, তার মানে? নিখিল, সরকার অ্যান্ড সিনার সিলভার জুবিলি আজ। সরকার ভিলাতে ককটেল পার্টি আছে, নেমন্তন্ন করেছেন মিস্টার সরকার। চিত্রা, তোমাকেও? নিখিল, হ্যাঁ, তাই তো নিয়ম। চিত্রা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপরেই যেন নিজের মনেই বিড়বিড় করে, নিয়ম তো আছে জানি, কিন্তু আর এই নিয়মের অর্থ খুঁজে বের করার কোনো অর্থ আজ আর নেই। বেশিক্ষণ অপেক্ষাও করতে হয় না চিত্রাকে। বড় সাহেবের চকচকে টুরার পৌঁছে যায় হেড ক্লার্কের কোয়ার্টারের সম্মুখে। একই সঙ্গে পাশাপাশি হেঁটে গাড়ির ভেতরে গিয়ে উঠে বসে নিখিল আর চিত্রা, মিস্টার ও মিসেস রায়, স্বামী আর স্ত্রী। গাড়িতে শান্তভাবেই বসে রইল চিত্রা, কিন্তু রাগ হয় বিনায়কের ওপর। আজ এত স্পষ্ট করে জানতে পেরেও এরকম ব্যবস্থা করল কেন বিনায়ক? চিত্রা রায় জীবনের প্রথম প্রণয়ের অভিসারে নিখিল রায় নামে লোকটিকে চিত্রার সঙ্গে কেন যেতে বলল বিনায়ক? বিনায়ককে চিঠি দেওয়ার সময় হাত কাঁপেনি যার, সেই শক্ত মনের চিত্রা রায়ও তার পাশের এই তুচ্ছ একটা অস্তিত্বকে সহ্য করতে কেমন অস্বস্তি বোধ করে। কিন্তু সব অস্বস্তি মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল। ইউক্যালিপটাসের পাশে মস্ত বড় শামিয়ানা টাঙানো আর আলোয় আলোকিত আসর। চকচকে টুরার যেন একেবারে এক নতুন জগতের সিংহদ্বারে নিয়ে এসে পৌঁছে দিল চিত্রাকে। এগিয়ে এলো বিনায়ক, আর বিনায়কের অভ্যর্থনার হাতে হাত দিতেই ঝলক দিয়ে হেসে উঠল চিত্রার চোখের বিদ্যুৎ। যেন ছোট ছোট কুঞ্জ দিয়ে সাজানো ছোট একটা জগৎ। প্রতি কুঞ্জের ফুলের স্তবকের মধ্যে বিদ্যুতের রঙিন বাতি জ্বলে। প্রতি কুঞ্জে একটি করে টেবিল আর দুটি চেয়ার। একদিকে নাচের আসর তৈরি করা হয়েছে, ছোট একটা ডায়াস, তার দুপাশে বসে জ্যাজ বাজায় কলকাতার বিলিতি হোটেল থেকে ভাড়া করে আনান্না গোয়ানিজ বাদকের দল। বিনায়ক সরকার তার হাসি ভরা মুখ চিত্রার কানের কাছাকাছি এনে তার জীবনের পরম তৃপ্তির সিলভার জুবিলির অর্থ বুঝিয়ে দেয়। আজ এই উৎসবের এক কোণে এক টেবিলের পাশে শুধু তুমি আর আমি। আজ পৃথিবী জানবে তুমি আমার আপনজন হয়ে গিয়েছ চিত্রা। চিত্রার হাসিতে বিদ্যুৎ খেলে যায়। তাই বলো, আমি ভুল বুঝে তোমার ওপর রাগ করেছিলাম। বিনায়ক হাসে, আমাকে এখনো ভুল বুঝবে তুমি? চিত্রা, না, আর কখনো না। জ্যাজ বাজে মত্ত হয়ে গেলাসে গেলাসে শেরি আর হুইস্কির বেগ ট্রের উপর সাজিয়ে নিয়ে ছোটাছুটি করে বয় আর বাটলার। সরকার অ্যান্ড সিনহার সিলভার জুবিলি বিহ্বল উচ্ছল হয়ে ওঠে মদিরতায়। গেলাস হাতে নিয়েই কোনো সজ্জন উঠে দাঁড়ান আর টলতে টলতে আর এক টেবিলের কাছে গিয়ে দাঁড়ান। ওয়েলকাম জানিয়ে সেই টেবিলের সজ্জন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, আর সেই চেয়ারের লেডি খিলখিল করে হেসে ওঠেন। জ্যাজ বাজে আরও প্রমত্ত হয়ে। অভ্যাগতা লেডিদের সেরিসিক্ত ওষ্ঠে লিপস্টিকের রঙও লাস্যে তরল হয়ে ওঠে। এক একটি টেবিলে এক একটি বিহ্বল যুগল মূর্তি। মিসেস ফরদুনুজির টেবিলের কাছে উঠে এসে বসেন মিস্টার চৌধুরী।
মিসেস চৌধুরী এই টেবিল আর সেই টেবিলের এক এক দম্পতির সঙ্গে হাস্যালা বিনিময় করতে করতে গিয়ে বসেন মিস্টার পাত্রের পাশেই শূন্য চেয়ারে। দেখা যায় আসরের ওই দিকে মিস্টার চ্যাটার্জির সঙ্গে আলাপ করছেন মিসেস পাত্র, আর চিত্রা বসে থাকে আসরের প্রায় মাঝখানে নীল আলোকের এক স্তবকের কাছে একটি টেবিলে, বিনায়ক সরকারের পাশে। আর এই নতুন জগতের ভিড়ের মধ্যে কে জানে কোথায় হারিয়ে গেল নিখিল রায়, চিত্রা রায়ের স্বামী মিস্টার রায়। জানে না চিত্রা, দেখতেও চায় না চিত্রা। আজ তার এই জীবনান্তরের শুভক্ষণে পিছনের কোনো মিথ্যা ছায়ার বাধাও আর রাখতে চায় না চিত্রা। পৃথিবীর সব চক্ষুর সম্মুখেই বিনায়কের পাশে বসে চিত্রা আজ অকুণ্ঠ চিত্তে জানিয়ে দিতে চায় সে আজ বিনায়কেরই জীবনের সঙ্গিনী। পরিশ্রান্ত জ্যাজ থামে কিছুক্ষণের জন্য, তারপরেই সারা আসর যেন সম্মিলিত কণ্ঠে হুররে জানিয়ে অভ্যর্থনা করে এক অতি মাননীয় আগন্তুকাকে। চিত্রা জিজ্ঞাসা করে, ইনি কে? বিনায়ক হাসে, মৃদুলা। চমকে ওঠে চিত্রা, মৃদুলারও কি এখানে আসবার কথা ছিল? বিনায়ক, ছিল বই কি। চিত্রা, আমাকে তো বলনি যে মৃদুলা আসবে এখানে। বিনায়ক, এর মধ্যে বলবার কি আছে? এটা তো সাধারণ একটা নিয়ম। চিত্রার মনের মধ্যে চমকানি শান্ত হবার পর বুঝতে পারে চিত্রা, হ্যাঁ, এটা তো সাধারণ নিয়ম। সে নিজেও সেই নিয়মেই এখানে এসেছে। এই টেবিল থেকে ও টেবিল, তারপর আর এক টেবিল, সিঁড়িতে উৎফুল্ল এক একটি মুখের আনন্দধ্বনিকে যেন বিনম্র ভঙ্গিতে ছুঁয়ে ছুঁয়ে আপ্যায়িত করে ঘুরতে থাকেন মৃদুলা সরকার। বিরাট একটা জড়োয়া নেকলেস মৃদুলার গলা জড়িয়ে রয়েছে। ব্রোকেডের একটি স্কার্ফ এলোমেলো হয়ে লুটিয়ে রয়েছে কাঁধের আর পিঠের ওপর। পা টলছে মৃদুলা সরকারের। মৃদুলার এত জমকালো করে সাজানো চেহারাটা কেমন যেন আলুথালু আর উদ্ভ্রান্ত। শুধু একজোড়া ডাগর চক্ষু এদিক ওদিক তাকিয়ে মাঝে মাঝে কটখট করে হেসে ওঠে। নিজের কানেই শুনতে পায় চিত্রা তার কাছের টেবিলের এক অতিথি তার পার্শ্ববর্তিনীকে বলছেন, মৃদুলা সরকার আজ সকাল থেকে সিঁড়িতে ভাসছেন বলে মনে হচ্ছে। চিত্রা তাকায় বিনায়কের মুখের দিকে। মৃদুলার কি হয়েছে বলো তো, ওরকম করছে কেন? বিনায়ক বলে, চিরকাল যা করে এসেছে তাই করছে। চিত্রা, কি? বিনায়ক, টিপসি, মাত্রা বেশি হয়ে গিয়েছে। আলো আসরের মধ্যে একটা অন্ধকার যেন ধুকপুক করে উঠল। এই কি কথা বলছে আজ বিনায়ক তার নিজের মুখে? এই কি বিনায়কেরই গল্পের সেই পতিব্রতা প্রেমিকা স্ত্রী মৃদুলা সরকার? চিত্রা বলে, তোমার কথা শুনে তো মৃদুলার সম্বন্ধে আমার অন্যরকম ধারণা হয়েছিল। বিনায়ক, কি ধারণা হয়েছিল? চিত্রা, মনে হয়েছিল এইসব সেরিটেরির মানুষ মৃদুলা নয়। বিনায়ক, সেরি সম্বন্ধেই তোমার মনে ভুল ধারণা রয়েছে ডিয়ার চিত্রা। চিত্রার মুখের দিকে অদ্ভুত এক অলস ভঙ্গিতে তাকিয়ে কথা বলে বিনায়ক। আর বিনায়কের অনুরোধে সেরির গেলাসে চুমুক দিতে গিয়েই থেমে যায় চিত্রা। মনে হয় চিত্রার সেরির নেশায় টলমল দুটি চক্ষুর দৃষ্টি দিয়ে আর বাঘিনীর মতো দুর্দান্ত একটি আগ্রহ নিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে মৃদুলা সরকার। কটখট করে হেসে উঠছে মৃদুলার চোখ। দেখতে নেহাত অসুন্দর তো নয় মৃদুলার মুখ। নিজের রূপ সম্বন্ধে চিত্রার মনের ধারণায় যথেষ্ট অহংকার থাকলেও মৃদুলাকে সুন্দর বলে স্বীকার করতে পারে চিত্রা। যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল চিত্রা। জ্যাজের শব্দে চমক ভাঙে আর দেখতে পায় দূরে দাঁড়িয়ে আসরের মাঝখানে এই টেবিলের দিকেই তাকিয়ে কটকট করে হাসছে মৃদুলার দুই চক্ষু। থরথর করে কেঁপে ওঠে চিত্রা। প্রশ্ন করে চিত্রা, মৃদুলা এখানে এসে বসবে নাকি? বিনায়ক, হো গো, না না না। কিন্তু একটা ভয়ের শিহরণ যেন ধীরে ধীরে চিত্রার শরীরের রক্তে ঠান্ডা সাপের মতো শিরশির করে ঘুরে বেড়াচ্ছে। বিনায়ক সরকারের পরিণীতা স্ত্রীর এই কি জীবন! বেশ তো অদ্ভুত রকমের উজ্জ্বল জীবন। আলোর মেলার মধ্যে দাঁড়িয়ে কটকট করে হাসছে যার চোখ। এদিকে আসে না, ওদিকেই ঘুরে বেড়ায় মৃদুলা। তবু দেখতে ভয় করে চিত্রার। বিনায়কের মতো মানুষের পরিণীতা প্রেমিকা হয়েও
এরকম হয়ে গেল কেন মৃদুলা? এই কি নিয়ম? কি যেন সন্ধান করে ফিরছে মৃদুলা, আর টেবিলের পর টেবিলের ছায়া পার হয়ে চলে যাচ্ছে আসরের একেবারে শেষে। একেবারে শামিয়ানার রঙিন ঝালরের গা ঘেঁষা ছায়া ছায়া একটি নিভৃতের একটি টেবিলের কাছে পাথরে চোখের মতোই স্তব্ধ আর অপলক হয়ে তাকিয়ে থাকে চিত্রার চোখ। নিঃশ্বাস বন্ধ করে দেখতে থাকে চিত্রা। সুন্দর ব্রোকেটে জড়ানো একটি বাঘিনীর কৌতূহল যেন এতক্ষণে শিকারের সন্ধান পেয়েছে। একটি টেবিলের পাশে মাত্র বসেছিল একজন, তারই পাশে গিয়ে বসল মৃদুলা। ঠিক করে একটা শব্দ যেন হঠাৎ বেজে উঠল চিত্রার বুকের ভেতর। ওখানে কেন মৃদুলা? ওই নিরীহ নির্বোধ মানুষটার কাছে কেন মৃদুলা? হেড ক্লার্ক নিখিল রায়ের সঙ্গে আলাপ করে কী লাভ হবে মৃদুলার? বিনয়ক ডাকে, চিত্রা। শুনতে পেয়েও মুখ ফিরিয়ে বিনয়কের দিকে তাকায় না চিত্রা। যেন সুদূর এক সংসারের রঙ্গমঞ্চের দিকে এক অদ্ভুত অদৃষ্টের খেলা দেখবার জন্য তাকিয়ে আছে চিত্রা। দেখতে পায় চিত্রা বয়ের হাতে ট্রে থেকে দুটি গ্লাস তুলে নিল মৃদুলা। একটি নিজের কাছে রেখে আরেকটি গ্লাস নিখিলের হাতের কাছে সমাদরের ভঙ্গিতে এগিয়ে দেয় মৃদুলা। সাবধান! চিত্রার মুখ থেকে যেন তার এই মুহূর্তের অসাবধান মনের এক নতুন দুর্বলতার সুযোগ পেয়ে চমকে উঠল ছোট্ট একটা অস্ফুট কথা। বিনয়ক বলে, তুমি এদিক ঘুরে বসো চিত্রা। জ্যাজ বাজে মত্ত হয়ে নাচের আসরে 10 জোড়া মূর্তি দুলে দুলে পা ফেলে, কিন্তু চিত্রার মনে চাঞ্চল্য যেন হঠাৎ মূর্ছিত হয়ে পড়েছে। কোনো ভাষা আর বাজনার স্বর কানে আসছে না চিত্রার। মনে হয় শুধু আসরের শেষ দিকে শামিয়ানার ঝালরের কাছে একটা শিশুর বুক একা দেখতে পেয়ে এক বাঘিনী গিয়ে সম্মুখে বসেছে লুব্ধ হয়ে। সেরই নেশায় তৃপ্ত হয়নি মৃদুলা, আরও কিছু খুঁজছে মৃদুলা। কে যেন চেঁচিয়ে, নো লাইট, 1 মিনিট! কে যেন চেঁচিয়ে ফুর্তির মাথায় হাঁক দিল। সঙ্গে সঙ্গে আসরের সব আলোক যেন একটা ফুৎকারে নিভে গেল। এ কি? সেই মুহূর্তে চিৎকার করে উঠে দাঁড়ায় চিত্রা। হঠাৎ ভীত একটা পাখির আর্তনাদের মতো করুণ চিত্রার গলার সেই শব্দ। হঠাৎ অন্ধকার যেন চিত্রার বুকের উপর তীক্ষ্ণ একটা ছুরির আঘাতের মতো লাফিয়ে পড়েছে। চেয়ার থেকে উঠে যেন ছুটে যাবার জন্য অন্ধকারের মধ্যে পথ খোঁজে চিত্রা। বিনায়ক হেসে ওঠে, আহ, বসো চিত্রা, ম্যানার্স ভুলে যেও না। পথ না পেয়ে আর যেতে না পেরে অন্ধকারের মধ্যে থমকে দাঁড়িয়ে আসরের শেষ প্রান্তের দিকে অপলক চোখে তাকিয়ে থাকে চিত্রা। ঝন করে আর্তনাদ করে সশব্দে একটা কাচের গ্লাস যেন চূর্ণ হলো কোথাও। দপ করে জ্বলে ওঠে আলো। এই কয়েকটি মুহূর্তের অন্ধকারে আসরের মধ্যে যেন একটা নাটক চমকে উঠেছিল। তারই চিহ্ন দেখা যায় আসরের 2 জায়গায়। ভীত উদ্ভ্রান্ত দুটি চক্ষু নিয়ে চিত্রা রায় দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো আসরের শেষ প্রান্তের একটা টেবিলের দিকে তাকিয়ে। আর শেষ প্রান্তের টেবিলের কাছে একটি চেয়ার থেকে যেন হঠাৎ এক রূঢ় আঘাতে উল্টে পড়ে গিয়েছে মৃদুলা সরকার। মৃদুলার গেলাস হাত থেকে ছুটে গিয়ে দূরে পড়েছে আর চূর্ণ হয়ে গিয়েছে। তাকিয়ে থাকে চিত্রা রায়ের পাথরের মতো স্তব্ধ দুটি চক্ষু। তারপর ধীরে ধীরে বিচিত্র এক হাসির জ্যোৎস্না যেন ফুটে উঠতে থাকে সেই চক্ষে। আসরের সব চক্ষু তাকিয়ে দেখে সত্যি এক গরবিনী রাজেশ্বরীর মতো ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা রায়। হ্যাঁ, গর্ব ছাড়া আর কি। বাঘিনীর আগ্রহ অন্ধকারের সুযোগে মত্ত হয়ে ছুতে গিয়েছিল চিত্রা রায়ের স্বামীকে। ভুল করেছে মৃদুলা, বুঝতে পারেনি মৃদুলা চিত্রা রায়ের স্বামী বড় কঠিন স্বামী। বিনয়ক ডাকে, এসো বসো চিত্রা। হ্যাঁ, বসছি। হেসে হেসে বিনয়কের আহ্বানে সাড়া দেয় চিত্রা। কিন্তু এই অন্ধকারে ভরা কয়েকটি মুহূর্তের মধ্যে নতুন কোনো গর্ব পেয়ে গেল চিত্রা, যার জন্য এমন করে বিনয়কের দিকে করুণার চোখে তাকিয়ে স্বচ্ছন্দে অবাধে নিঃসংকোচে আর মুখর হয়ে হেসে চলেছে চিত্রা। বোধহয় চিত্রাই তখনও বুঝতে পারেনি যে তার জীবনে সকল ক্ষোভের গভীরে লুকোনো সেই বেদনার বিদ্যুৎ জ্বালা হারিয়ে একেবারে স্থির হয়ে গিয়েছে। জ্যাজ বাজে মত্ত হয়ে নাচের আসরে জোড়া জোড়া নৃত্যপর মূর্তির ছায়া দোলে। চুপ করে নিজের বুকের ভেতরের অদ্ভুত এক প্রসন্নতার ভারে অলস ও স্নিগ্ধ হয়ে
চেয়ারের উপর বসে থাকে চিত্রা। আবার নো লাইট। দপ করে নিভে গেল সব আলো। সঙ্গে সঙ্গে একটা কাচের গ্লাস চূর্ণ হয়ে যায় অন্ধকারে। একটি চেয়ার উল্টে পড়ে যায়। অন্ধকারের স্পর্ধা দুই হাতের ঘৃণা কঠিন একটি ধাক্কায় শেষবারের মতো ধূলিসাৎ করে দিয়েছে চিত্রা রায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকে চিত্রার দেহ, যেন তার দুঃস্বপ্নমুক্ত জীবনই এতক্ষণে এক গর্বের আবেশে কাঁপছে। দপ করে জ্বলে ওঠে আলো। সারা আসরের চক্ষু দেখতে পায় বিনায়ক সরকার চেয়ার থেকে উল্টে পড়ে গিয়েছেন, আর তারই হাতের গ্লাস ছিটকে পড়ে গিয়ে চূর্ণ হয়েছে। আসরের মাঝখানে দাঁড়িয়ে শামিয়ানার শেষ প্রান্তে ঝালরের দিকে ছায়া ছায়া এক নিভৃতে দাঁড়ানো একটি মূর্তির দিকে তাকিয়ে হাত তুলে আহ্বান জানায় চিত্রা, এসো। সারা আসরের চক্ষু কিছুক্ষণের জন্য বিস্মিত, অভিভূত ও একটু বিরক্ত হয়েই দেখতে পায় আসর ছেড়ে চলে যাচ্ছেন এক ভদ্রলোক আর এক মহিলা। কীরকম যেন ওদের দুজনের চলবার আর তাকাবার ভঙ্গি, মনে হয় একেবারেই ম্যানার্স জানে না। আমরা বেশিরভাগ মানুষ এইভাবেই উপরের চাকচিক্য আর স্ট্যাটাস দেখে প্রলোভিত হয়ে বিচার করি বলেই নিখিল রায়ের মতো মানুষদেরকে নজর আন্দাজ করি। চিত্রা রায়ের স্বামী বড় কঠিন স্বামী, আর এই কঠিন স্বামীর সততার চেয়ে মূল্যবান আর কিছু হয় না বোধহয় একটা বিবাহিত মেয়ের জীবনে। এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের গল্প পাঠ? যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আমি যখনই নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো তোমাদের বিদায়। আবার সামনের মঙ্গলবারে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।